ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই। কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না। তবে হ্যাঁ, খেলা তো খেলা যখন দুই দল যখন খেলে পরস্পরকে গোল দেওয়ার জন্যই খেলে, জেতার জন্যই খেলে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে খেলায় যেন কোনো ফাউলটা যাতে কম হয়, এবং সেই ফাউলটা করেছেন একজন উপদেষ্টা। র্যাবকে বিলাই বানায় দেওয়া। তো ভাই র্যাব বিলুপ্ত করে দেন না, অসুবিধা কি? র্যাবকে র্যাব আগে আসলে বাঘ আর বানাইছে বিলাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অনেক পার্টি বাংলাদেশে আছে। ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, ছাত্ররা আছে, আবার নাগরিক কমিটি একটা আছে, জামাত আছে। তো এদের মধ্যে মানে ঐক্য হবেই কেন? এরা তো ঐক্যবদ্ধ দল না, তো এত কোনো জোট না, তাই না? ভিন্ন ভিন্ন দল, এবং এরা সবাই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য এক একটা পলিটিক্যাল পার্টির এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকবে, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কাজ করবে। ওই যে ডক্টর ইউনূস একটা চমৎকার কথা বলছিলেন কিন্তু, যে উনি পলিটিশিয়ানদের ঠিক মতো বুঝেন না, যে ওনার কাছে যখন আসে তখন মানে সব কথাই তারা আরাজি, আবার বাইরে যে আরেক কথা বলে, তখন উনি আবার এইটা একটা উপসংহারে পড়ছেন যে তাহলে এইটাই বোধহয় পলিটিক্স। নাহিদ ইসলাম সাহেব একটা ফাউল করেছেন, এর মধ্যে যে জিনিসটা খুব আলোচিত হয়েছে, একটা ফাউল হয়ে গেছে মনে করি, এবং সেই ফাউলটা করেছেন একজন উপদেষ্টা, যিনি নিজে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন বলে এখন পর্যন্ত উনি ডিক্লেয়ার করেন নাই, কিন্তু উনি একটা ফাউল করেছেন। এই ফাউলটা থেকে না দুই তিনটা প্রশ্ন মানুষের মনে আসছে। কোনটার কথা বলছেন? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথার প্রেক্ষিতে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন, যে স্ট্যাটাসটা দিয়েছেন, আমি ওটাকে বলছি। আচ্ছা, নাহিদ ইসলাম সাহেব একটা ফাউল করেছেন, এটা মানে প্রত্যাশিত ছিল না আমার কাছে। কারণ এই জন্য ছিল না, উনি করতেই পারতেন, কোনো সমস্যা নাই, বাট ওনার কাছে প্রত্যাশিত ছিল না এই কারণে যে উনি তো একটা গভর্নমেন্টের পার্ট অফ গভর্নমেন্ট উনি, তাই না? সরকারে যেহেতু আছেন, সরকারের থেকে এই কথাগুলি এইভাবে উনি বলবেন কেন, আমার কাছে এটা ক্লিয়ার না। তবে এখানে একটা জিনিস আমার কাছে মানে এটা ওনার এই কথা থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মধ্যে নতুন করে জন্ম নিয়েছে এই কারণে যে ওনারা আসলে কি ভাবছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ওনারা কি ভাবছেন বিএনপির অবস্থানটা নিয়ে, অথবা বিএনপিকে ওনারা কিভাবে দেখছেন, অথবা দেশের আগামী নির্বাচনকে ওনারা কিভাবে দেখছেন, এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং সেখান থেকেও কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে এই কথাগুলি যখন উনি বলেছেন, একদিক দিয়ে ভালো আমরা জানতে পেরেছি যে কে 111 চেয়েছিল, অথবা কোন কোন পলিটিক্যাল পার্টি দেশের জন্য কি চেয়েছিল, কারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর্মিদের সঙ্গে মিলে, এগুলোও কিন্তু আমরা কিছু কিছু জিনিস জানতে পারছি। এবং এই কিছু আমি আরও কয়েকদিন ওয়েট করবো দেখার জন্য। যেমন উনি একটা বড় অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি আর্মির সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করছিলেন। এই অভিযোগটা আমি এই প্রথম শুনলাম আর কি, মানে এইভাবে গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মন্তব্যটা কি, অথবা আর্মির মন্তব্য কি? আর্মি কি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল আসলে? আমি আর্মির বক্তব্যটাও কিন্তু জানার জন্য কয়েকদিন ওয়েট করব, যে তারা আসলে কি চাচ্ছে, মানে কেন আবার 111-এর পায়তারা উনি দেখছেন। তো আমার কাছে তো মনে হচ্ছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে 111-কে ইনভাইট তো নাহিদ ইসলামই করতে চাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমার মানে মূল্যায়ন আর কি। কাজে এই বিষয়গুলো না হলে ভালো হতো, তারপরেও হবে যে এটা অবধারিত ছিল। কারণ যখন নির্বাচন ঘনায় আসবে, যতই নির্বাচন ঘনায় আসবে, ততই কিন্তু অনেকেরই মুখোশ ধীরে ধীরে খুলে যাবে, অনেকের দাঁত মুখের চেহারা আমরা দেখতে পাবো। এটাই স্বাভাবিক, নির্বাচন তো একটু যুদ্ধ না। তো দেখা যাক সামনের দিকে আর কি হয়। জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে, জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, তুমি আমাকে ভোট দাও, তাহলে তোমার লাভ হবে। এটা জনগণকে বোঝাতে হবে, মানে এজেন্ডাটা দেয়া। হ্যাঁ, মানে জনগণকে বোঝাতে হবে, জনগণের আস্থায় নিজেকে উপস্থাপন করতে হবে, নিজের দলকে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে। দেখেন বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড, আবার বিএনপিকে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড। নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি, ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি। নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম, হ্যাঁ মাহফুজ আলম, এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, বিবেচনা করি। মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, দেখেন এটা যে এর মাধ্যমে কি হচ্ছে,
বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে। কিভাবে আমি বলি আপনাকে, মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন, অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি এই রাজনীতির মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা। এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে কিন্তু করে, হ্যাঁ করে, এখন ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি, একমাত্র বিএনপি। এটা কি জানেন, এটা ওদের কিন্তু করতে বাধ্য করা হয়েছে। মানে কেন করে বলে মনে হয় আপনার? বা যখন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখরুলের ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, এটা মানে এটা কি? তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায়, আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে, তাহলে তো ঠিক আছে আমি বিএনপি লেজ ধরি। সিম্পল হিসাবটা কিন্তু সিম্পল, কোনো আলোচনা নাই এখানে। এবং বিএনপির অনেক নেতা আড়ালে অবডালে থেকে সত্য মিথ্যে জানি না, তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপৎ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। কোন গণতন্ত্র যে গণতন্ত্র তারা দিয়েছিল, যাক সেটা অন্য বিতর্ক, ওটা অন্য মানে কৌতুককর মন্তব্য, ওই আলোচনা যায় না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যেবার কম ভোট পাইছে এটা 2001 সালে। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পাইছে, 2.25 কোটি ভোট পাইছে। এখন লোক সংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে, ওটা কিন্তু টোটাল ভোটের 40% ছিল। বিএনপি এবার বেশি যেছে, 179টা মতো পাইছে বোধ হয়, সেভাবে বিএনপিও 40% পাইছে, 40.97, 40.97, আর এদের মধ্যে 40.12 না এরকম কিছু একটা হবে, মানে 1% ডিফারেন্স হয় নাই। তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা 2 কোটি ভোট পায়, এই ভোটগুলি যাবে কই? এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা, তখন তারা কিন্তু এই ভোটগুলি 2 কোটির মধ্যে মানুষের মধ্যে এখন তো বাড়ছে, আরো বাড়ছে, মানে দেশের জনসংখ্যা বাড়ছে। ধরলাম এই 10 বছর 15 বছর অপশাসনের কারণে, আত্মগ্লানির কারণে 10% ভোট কমে গেছে ধরলাম, তবু তো একটা হিউজ ভোট। নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন, যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয়, কারণ আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, ওরা তো মনে করলো জিতলো, আমি তো মনে করি হারলো। এই কারণে তখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, তখন আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছিল। সেটা কারা? অবধারিতভাবে বিএনপি। তো এটা হলো, এটা কিন্তু আমি একটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা আমি যাই না, কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি। মাহফুজ আলম যেটা বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি কোন প্রেক্ষাপটে কেন বলেছেন আমি জানি না। যেহেতু কোনো দিক থেকে নির্বাচন কমিশন বা সরকার পক্ষ থেকে তো ওইভাবে অফিসিয়ালি তো কিছু নিষিদ্ধও করা হয় নাই বা নিবন্ধনও বাতিল করা হয় নাই, এটা কি সরকারের অবস্থান কিনা বা এটা নিয়ে আপনি একটা মন্তব্য করবেন? একই সঙ্গে যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে তাহলে $1 মিলিয়ন কোশ্চেন তো ওইটাই, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? ধন্যবাদ। এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি, তাদের ওই 40%-এর ভোট 10% কমেছে না, আমি মনে করি 20% কমেছে। মানে আওয়ামী লীগ স্টিল 20% যদি ভোট তার থাকে, আমি কমিয়ে যদি ধরি, আমাদের এখন 12.5 কোটি ভোটার, তার মানে 2.5 কোটি, মানে সময়ের পর এখনো 2.5 কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা আমি দেখি। মানে আমি আমাদের চারপাশ দেখে এটা একটা নতুন বাস্তবতা যেটা নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ বাংলাদেশে ডিল করতে হবে। আচ্ছা, এখন যারা মাহফুজের মন্তব্যে আসি এবং তারা কাকে ভোট দেবে যদি ইলেকশনে আসতে পারে সেদিকে যায়। যারা মাহফুজের মানে ওনার এখন উনি এটা বলছেন, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন, তার আগে ওনার একটা বক্তৃতা আছে, এটা সার্কুলেট করেছিল অনেক। ওখানে উনি আওয়ামী লীগের লোকজনকে কিভাবে মানে রিকনসাইল করে সমাজে রাখা যায়, কারণ এদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, এরকম বক্তব্য তার আছে অপরাধীদের বিচার করার পর। আচ্ছা, এখন উনি সরকারের উপদেষ্টা, মানে
এই একটা জিনিস ওনাদেরকে বুঝতে হবে। কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না। খুব সোজা সাপটা কথা, কারণ এগুলো আপনি একটা মন্ত্রী পর্যায়ের চেয়ার, আপনি সরকারে আছেন। কেন বলছি কথাটা? সরকারকে স্ট্যান্ড নিয়েছে, নেন নাই। আচ্ছা, আগের মন্ত্রীরা বললে আমরা বলতাম পলিটিক্যাল বক্তব্য, হতেই পারতো, আগে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল, সে পলিটিক্যাল বক্তব্য দেবে। এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় না, আপনি দিচ্ছেন। আচ্ছা, সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না এই ধরনের একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমি উদাহরণ দিই। একটা দল নিষিদ্ধ করার দুটো পথ, আওয়ামী লীগকে দুটো ভাবে নিষিদ্ধ করা যায়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, সেটার 18 ধারা অনুযায়ী আপনি এক্সিকিউটিভ অর্ডারে জামাত শিবিরকে এই যে অগাস্টে এসে শেখ হাসিনা যেভাবে করলেন, হিজবুত তাহরিরকে যেভাবে করা ছিল, এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কারণ ট্রুলি আওয়ামী লীগ দল হিসাবে সন্ত্রাস করেছে, এটা প্রতিষ্ঠিত করা যায়। আচ্ছা, এটার প্রবলেম হচ্ছে এটার মধ্যে কোনো বিচার হয় নাই। এটা আপনি এক্সিকিউটিভ অর্ডারে যে কেউকে করে দিতে পারেন, পরে আপনি অন্য একজনকেও করে দিলেন। তুলনামূলকভাবে বেটার হিসাবটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায়। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, ওটা যে আইন আছে, অপরাধ আইন, এই আইনটাতে সংগঠনকে, পার্টিকে বিচার করা যাবে এই ধারা আওয়ামী লীগ যুক্ত করেছিল, কারণ তারা জামায়াতকে বিচার করতে চেয়েছিল। আমাদের সরকার প্রথম সংশোধনী এনে এখানে নিষিদ্ধ করার শাস্তি কতদিন হবে সেটা যোগ করেছিল, কিন্তু ফাইনালি এই আইনটা যেভাবে অধ্যাদেশ হলো তাতে কিন্তু দলকে শাস্তি দেওয়ার অপশন বিলুপ্ত করা হয়েছে। মাসুদ কামাল যেটা বলে সরকারের পারফরমেন্সের কথা যেহেতু আসলো, আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে। আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকায় দেখলাম যে প্রতি মাসে গড়ে 31 জন খুন হচ্ছে, 5 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না? না, এটা তো পারার কোনো কারণ নাই। পারার জন্য কি সরকার চেষ্টা করছে? আমার তো এটাই মনে হয়। দেখেন, আইন শৃঙ্খলার ব্যাপারটা কি, মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয়। আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন তো থানায় যায়। আপনি যে কোনো ঢাকা শহরে, আমি একটা এক্সপেরিমেন্ট আপনাকে বলি, যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা 2 দাঁড়ায় থাকেন চুপচাপ, দাঁড়ায় দেখেন থানায় কয়টা লোক ঢুকে এবং কয়টা লোক বের হয়ে আসে। বের হয়ে আসার সময় তারা কি মনোভাব নিয়ে বের হয়ে আসে। মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর। ক্ষুধা না করুক, যদি রাস্তায় আপনার কখনো মোবাইল ছিনতাই হয়, আপনি যে থানায় যাবেন, যে বলবেন, আপনি থানার যিনি লিখবেন ওনার লেখায় এবং কথায় আপনি এমন কোনো ভরসা পাবেন না যেটা আবার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ ওনারা তো কোথাও যাবেন না, কারণ ওনারা তো, ওনাদের মধ্যে এই যে বলে না, যে পুলিশের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙবে, ভাঙাটা খুবই স্বাভাবিক ছিল। স্বাভাবিক কেন? পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল। জি, ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে, সরকারকে নামাতে চেয়েছে। পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো। তাহলে ছাত্র এবং পুলিশ তো মুখোমুখি ছিল রে ভাই, ছিল না? ছিল তো। এখন আপনি যে পুলিশকে বলবেন, পুলিশের মনোবলটা আপনি কেমনি ফিরিয়ে আনবেন? আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছো, তুমি আসলে গুলি করো নাই, তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে, পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে, তাকে যে আপনি এই কথাটা বলবেন, আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না। আপনি কিন্তু পুলিশকে ব্লেম করেই গেছেন। ব্লেম করে আবার তাকে থানার মধ্যে থাকতে বলছেন, থাকতে বলে তার হাতে অস্ত্র দিচ্ছেন, আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করো। পুলিশ 2-1 জায়গায় ব্যবহার করতে যে হোঁচট খেয়েছে, হোঁচট খেয়েছে কিন্তু। এবং হোঁচট খেতে যে তারা কি দেখেছে, আপনি বিচার করবেন না, করেন না, কিন্তু আপনি যখন ইন্ডেমনিটির কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না, তখন এটা আপনি বলেন, তখন কি আর মনোবল বলতে কিছু থাকে? পুলিশের থাকে না তো। তো আপনি তার মনোবল কিভাবে? আমি বলছি না যে পুলিশের যে পায়ে ধরতে হবে, আমি বলছি না পুলিশকে যে কিছুকে দিতে হবে, আমি এই লাইনে কিন্তু আমি যাচ্ছি না। বাট আমি বলতে চাচ্ছি, আপনি তো এই পুলিশকে সবাইকে বাদ দেন, যদি বাদ দিতেন, এই পুলিশ সব বাদ, আমি সব ফ্রেশ পুলিশ নিব, নেন, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিপ্লবী পুলিশ সবাই হবে, কাজ করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি তো এই পুলিশদেরকে বাদও দিচ্ছেন না, রেখেই দিচ্ছেন, দিয়ে বলতেছেন তোমার মনোবল নাই কেন? তাহলে তো হবে না। আবার মনোবল থাকার মতো কোনো কাজও আপনি করছেন না, করছেন না তো। আপনি দেখেন একটা এই আন্দোলনের সময় পুলিশ মারা গেছে, সাধারণ ছাত্রছাত্রীও মারা গেছে, পুলিশের অফিসার কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছে কনস্টেবল, মারা গেছে ট্রাফিক পুলিশেরাও মারা গেছে।
যারা মারা গেছে আপনি যত কিছু বলেন, যত বিপ্লবে যত উদাহরণ দেন না কেন ভাই, আমার কাছে এটা অমানবিক থেকে যে একটা মৃত পুলিশকে উল্টো করে টাঙায় রাখা, এটা আমি এই দৃশ্য আমি দেখতে চাই না। এটাতে অনেক বলছে, আমাদের মানে সমন্বয়করা বলছেন এতে নাকি আন্দোলনের গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এতে নাকি স্টুডেন্টদের মনোবল বেড়েছে। আমার কাছে এটা আমি এটা মানি না, আমার কাছে এটা মনে হয় না। এই দৃশ্য দেখার পর আন্দোলনের মানুষ হিংস্রতা বাড়তে পারে, কিন্তু আন্দোলনের মনোবল বেড়েছে এটা আমি মনে করি না পার্সোনালি। বাঙালি এত নিষ্ঠুর জাতি না, আমি যেটা মনে করি মানুষ তার নীতিবোধ দিয়েই জয় করতে পারে। কাজের মধ্যে কাজ কি করছে, আর একটা পোশাক পরিবর্তন করছে। এই পোশাক দেখে আমি খামোশ। ঠিক আছে, পোশাক পরিবর্তন না পরিবর্তনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যেটা বানাইছে এটা তো দেখতেও ভালো লাগে না রে ভাই, এটা তো দেখতেও ভালো লাগে না। র্যাবের যে পোশাকটা বানাইছে এটা দেখে মনে হয় কি র্যাবকে উদ্দেশ্যের জন্য র্যাবকে বিলাই বানাই দেওয়া। তো ভাই র্যাব বিলুপ্ত করে দেন না, অসুবিধা কি? র্যাবকে র্যাব আগে আসলে বাঘ আর বানাইছে বিলাই, পোশাক দিয়ে বিলাই বানাইছে। আরো ইন্টারেস্টিং কি, 3টা মডেল নিয়ে আসছে, মডেলটা 3টা গায়ে দিছে, র্যাবের যে পোশাক গায়ে দিছে। ওনার ভাব দেখে মনে হচ্ছে ওনাকে মাত্র ঘুমের থেকে উঠাই নিয়ে আসছে, উঠাই নিয়ে এটা পর দাঁড়া, এবং ওনার আবার কিঞ্চিত আমার মতো ভুরিও আছে। তো সব মিলাইয়া র্যাবকে একটা বিড়াল বানানো হয়েছে। তো এইগুলি করে কি আপনি পুলিশের মনোবল রক্ষা করতে পারবেন না। মির্জা ফখরুল খুব সতর্কভাবে বলেছেন যে যদি তারা নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে থাকবে না, মানে যদি তাহলে অনেক কিছু আছে। কিন্তু কাজেই ওটা নিয়ে না, আমিও মনে করি এখন পর্যন্ত আমি এই সরকারের উপর আস্থা রাখতে চাই, এবং আমি এখনো মনে করি যে আসন্ন নির্বাচনটা ওনারা এরাই কন্ডাক্ট করতে পারবে, এটা আমি মনে করি। তবে আজকে আবার আমার সিইসির বক্তব্যটা একদমই পছন্দ হয় নাই। উনি আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি না পারবে সেটা নির্ভর করছে শিডিউল ঘোষণার আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি হবে না তার উপর। এটা তো আধ্যাত্মিক কথা। শিডিউল ঘোষণার আগে যদি নিবন্ধন বিএনপির বাতিল হয় তাহলে বিএনপিও পারবে না, কিন্তু আওয়ামী লীগের কথা আপনি উল্লেখ করতে হয় কেন? ঘটনাটা কি রে ভাই? আপনি আবার কোন মতলবে আছেন? এই ভদ্রলোকের মতলব নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। ওনার আগের অবস্থান নিয়েও তো অনেক আলোচনা শুনেছি, সেই আলোচনাগুলো আমি ইগনোর করার চেষ্টা করছিলাম, কিন্তু এই মন্তব্যের পরে মনে হচ্ছে না উনি তো জায়গা থেকে আসছে। এইটা আবার ঠিক না। মানুষ আছে না কিছু নিজে বিতর্ক টাইনে নেয়, নিজেকে করার জন্য খুব উৎসাহী হয়ে ওঠে। এই ভদ্রলোকের সেরকম মতলব আমি দেখতেছি আচার আচরণে, এটাও একটা ব্যাপার।